বাজাই বাঁশি, শ্যামরাই বাজাই বাঁশি মোর পরাণে। নব একজন লিকপিকে প্যাংলা ছেলে। সুন্দরী নমিতা ও নব একই পাঠশালায় পড়তো। সেই থেকেই নমিতাকে বড় ভালো লাগে নবর। আজ নব সিদ্ধান্ত নেয় তার ভালোবাসার কথা সে নমিতাকে বলেই ফেলবে। এ কি নব, তুমি? হ্যাঁ আমি। আজ আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই নমিতা। সে কি? না না, এভাবে আমি বিয়েতে মত দিতে পারি না। তুমি আমার বাবার সঙ্গে গিয়ে কথা বলো। বেশ, চলো, আমি এখনই যেতে প্রস্তুত। কোথায় তোমার বাড়ি? বেশ, চলো। তবে আমি কিন্তু বাবার সামনে যাব না, তোমাকে দেখিয়ে সরে যাব। তুমি জানো না নমিতা, তোমার প্রতি আমার এই ভালোবাসা সেই পাঠশালা থেকে। আমি জানি। তুমি জানো? তাহলে বলো, বলো তুমিও রাজি? জানি না। ওই যে যাও। ওটা তো রাজবাড়ির অংশ। হ্যাঁ, ওই যে দেখছো বাইরে মুগুর ভাজছেন, উনিই আমার বাবা। উনি তো রাজ্যের সেনাপতি, উনিই আমার বাবা। নব গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় সেনাপতির সামনে। একবার গলা খাঁকারি দিয়ে জানায়, প্রণাম, আমি নবকুমার। কি চাই? না মানে আমি মানে আমি 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 করছো, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বললি কাকে বিয়ে করতে চাস? আমার মেয়েকে? একটা রোগা পটকা লিপলিকে তালপাতার সেবাই এসেছে সেনাপতির মেয়েকে বিয়ে করতে? একটা ফু মারলে কোথায় উড়ে যাবি জানিস? খুব সাহস তো তোর। দেখুন সেনাপতি মশাই, মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে। আমি কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে খুব সুখে রাখবো। বেশ, তুই যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হোস তাহলে কথা দিলাম আমার মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। আমি নমিতার জন্য যে কোনো রকম পরীক্ষা দিতে রাজি। এবার সেনাপতি তার সব থেকে দুর্বল রোগা পাতলা সৈন্যটিকে কাছে ডাকে ও তাকে দেখিয়ে বলে, এ হচ্ছে আমার সবচেয়ে দুর্বল সৈন্য। একে যদি চিৎ করে শুইয়ে দিতে পারিস আর এর পিঠে বসে দুঘাত দিতে পারিস তাহলে আমি কথা দিলাম আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবই। নব লড়াইয়ে নামে, কিন্তু ওই দুর্বল সৈন্যই নবকে এক ঝটকায় তুলে মাটিতে ফেলে দেয়। সৈন্যরা হেসে ওঠে। সেটা দেখে নমিতার ভারী কষ্ট হয়। এভাবে আমাকে অপমান করা হলো তো। আমি আপনাকে দেখিয়ে দেব যে শুধু গায়ের জোরে নয়, বুদ্ধিরও দরকার। শোন, বাঁচতে গেলে আজকাল বুদ্ধি নয়, গায়ের জোরও দরকার হয়। আমি প্রমাণ করে দেব যে বুদ্ধি সব। কিভাবে? আমি আপনার 100 সৈন্যের পিঠে যদি চাবুক না মারতে পারি তাহলে আমার নামও নবকুমার নয়। আমার 100 সৈন্যের পিঠেতে চাবুক মারবি তুই? হ্যাঁ। বেশ, 100 কেন, তুই যদি আজকে একজনকেও মারতে পারিস তাহলেই আমি আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। আমি বলে গেলাম আমি 100 সৈন্যের পিঠেই চাবুক মারব। বেশ বেশ, যা যা পারিস করে নে, এখন বেরো এখান থেকে। নব, নব, কোথায় তুমি? আমি নমিতা, একবার বাইরে এসো। কে মা তুমি? আমি নমিতা, আপনি কে? আচ্ছা নব কোথায়? আমি নবর মাসি। কিন্তু নব তো গতকাল রাতেই বোঁচকা বুচকি নিয়ে কোথায় যেন চলে গেল। বললো মাসি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো জানো। নব, নব। সেনাপতি, ভিলাইপুর গ্রামে দুধ পাঠাও, দেখো কি বলেন রাজামশাই। আগে মহারাজ, আমি আজই আমার সৈন্য পাঠাচ্ছি। সেনাপতি নির্দেশে সৈন্য যায় দুধ হয়ে ও রাত ঘনাতে দুধ গিয়ে ওঠে এক সরাইখানায়। রাত্রি হয়ে গেল, এবার কোথাও আশ্রয় নিতে হবে, নইলে এই জঙ্গলে বাঘের থাবাতেই প্রাণটা যাবে। আরে ওই তো একটা সরাইখানা। কেউ আছেন? কি চাই?
আজকে রাতের জন্য আমায় আশ্রয় দিতে হবে। না, আপনাকে আমি এমনিতে থাকতে দিতে পারবো না। পারবেন না মানে? আমি রাজার সৈন্য। রাজা গজা ওসব জানি না, এখানে একমাত্র আমার নিয়ম চলে। বেশ বেশ বেশ, তা কি নিয়ম? কত টাকা চান বলুন, আমি দেব। হুম, অর্থ নয়, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তের কথা তো এখন জানা যাবে না, সেটা না জেনেই আপনাকে শর্তে স্বাক্ষর করতে হবে। তবে আমি কথা দিচ্ছি, এতে আপনার কোনো ক্ষতি হবে না। নিয়ে আসুন কাগজ, আমি লিখে দিচ্ছি। আজ আমাকে এখানে আশ্রয় নিতেই হবে। ব্যাস, কাগজে সই করে দেয় দূত। তারপর রাতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমোয়। সকাল হতেই নব এসে হাজির হয়। কি মশাই, শর্তের কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজকর্মচারী, কিছুই ভুলি না। বেশ, আসুন তাহলে আমার সঙ্গে। নব দুধকে নিয়ে অন্য একটা ঘরে চলে যায়। কয়েক মুহূর্ত পর সেই দুধ বেরিয়ে চলে যায়। মাসি, নব এখনো ফেরেনি? না রে মা, এখনো ফেরেনি। 4 মাস হয়ে গেল, আজও ফিরলো না জানিস। কোথায় যে গেল ছেলেটা, কে জানে। এদিকে মাস চারেক ধরে ওই সরাইখানায় সৈন্যরা আসে, শর্তে স্বাক্ষর করে, থাকে, খায় ও ভোরবেলা শর্ত পূরণ করে চলে যায়। একদিন স্বয়ং সেনাপতি একজন সৈন্যকে নিয়ে উপস্থিত হয় এই সরাইখানায়। এই কে আছিস? বাইরে আয়। বলুন। রাতে থাকতে চাই। হ্যাঁ, সে দিতেই পারি, তবে আমি সেনাপতি, যত অর্থ লাগবে দেব। না হুজুর, অর্থ নয়, শর্ত মানতে হবে। আরে বাবা ঠিক আছে, যা শর্ত আছে মেনে নেব, আগে থাকতে দে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজে বেরিয়েছি, যে করেই হোক কাল সকালেই রাজার কাছে পত্র পৌঁছে দিতে হবে। বেশ, আসুন। যথারীতি শর্ত মেনে খাওয়া দাওয়া, ঘুম, আর ভোরে সেনাপতি সৈন্যকে নিয়ে অন্য ঘরে যায় নব। তারপর সেনাপতি স্বয়ং যা করার তাড়াতাড়ি কর, বল কি শর্ত? এ কি, এ তো আজব শর্ত। দেখুন, আপনি ভদ্র মানুষ, আমি আপনাকে রেখেছি, খাবার দিয়েছি, কিন্তু পরিবর্তে পয়সা নিইনি। এটা তো আমাকে করতেই হবে। বেশ বেশ, আমি যখন কথা দিয়েছি সে কথা রাখতেই হবে, কিন্তু খবরদার এ কথা যেন কেউ না জানে। না না, কেউ জানবে না। আপনার আগের 100 জন সৈন্য তাই বলেছে। মানে? হ্যাঁ, 100 জন সৈন্য। মানে তুমি আমার 100 জন সৈন্যকে চাবুক মেরেছো? আমি বিশ্বাস করি না। বেশ, এই যে দেখুন, এখানে সবার নাম লেখা আছে, আর তার সঙ্গে তাদের স্বাক্ষর। এই প্রমাণ রাখতেই তো কাগজে সই করিয়ে রাখি। দেখুন, আপনার সঙ্গের সৈন্যকেই ডাকুন না। সৈন্য এদিকে এসো। সৈন্য আসে, কিন্তু কিছুতেই চাবুকের কথা স্বীকার করে না। আমি জানতাম, তাই তো চাবুকের সঙ্গে এমন একটা ওষুধ মিশিয়ে রাখি যাতে তার পিঠের দাগ কখনো না মিলিয়ে যায়। ও দাগ চামড়া কেটে ফেলে না দিলে যাবে না। তাই নাকি? এই পিঠটা দেখি। তাই তো, 3টে দাগ। কাউকে 3টে, কাউকে 1টা, কাউকে আবার 5টা। এমন কেন? যে যেমন হেসেছিল তার পিঠে তেমন চাবুকের প্রহার পড়েছে। এসেছিল মানে? আমি আপনার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম সেনাপতি মশাই। আমি নবকুমার। মনে আছে? আপনার কাছে প্রতিজ্ঞা করেছিলাম। 100 সৈন্যকে চাবুক মারবে? ঠিক তাই, মনে আছে তাহলে? তবে এবার আপনার পালা। না না, তার আগে আমি রাজ্যে ফিরে সবার পিঠে দাগ দেখতে চাই। বেশ, চলুন চলুন তাহলে। কি সেনাপতি মশাই, দেখলেন তো? এবারে কিন্তু আপনার পালা, আর আপনাকে তো আমি সবার সামনেই মারবো। না মানে, বেশ। কি, তুমি আমার বাবাকে সবার সামনে মারবে? তাহলে আমি কখনো তোমাকে বিবাহ করব না। না না না, চিন্তা করো না নমিতা, অমন অন্যায় আমি করব না। কেবল একটু ভয় দেখাচ্ছিলাম। তাহলে সেনাপতি মশাই, এবার আপনি বিয়েটা দিতে রাজি হয়ে যান। আপনি কথা দিয়েছিলেন, আর আমিও প্রমাণ করে দিয়েছি যে গায়ের জোরের থেকে বুদ্ধির জোর অনেক বড়। ঠিক ঠিক আছে, আমি মেনে নিলাম। আর আগামী দিনে রাজ্যের সংকটকালে আমার জামাইয়ের এই বুদ্ধি আমাকে সাহায্য করবে। আমি রাজি শ্বশুর মশাই।
তোমার ওই গানটা একবার শোনাবে? এলো কলি অলিরা মোরে বাগানে শ্যামরাই বাজাই বাঁশি